তো ঘটনাটি তার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কোরচাঁদপুর থানার কোনো একটি গ্রামে। ওকে। তো ঘটনাটি ঘটেছে 1997 কি 98 দিকে। তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল, তো ওনার বাবা ওই কোরচাঁদপুর থানায় মানে কোনো একটি গ্রামে উনি জায়গা কিনে বাসা তৈরি করেন। তো বাসা তৈরি করার পর তারা সপরিবারে সেখানে থাকা শুরু করেন। তো বাসার বর্ণনাটা আমি একটু দিই, যে বাসার দুই পাশে ছিল ধানি জমি ছিল, এবং বাসার পশ্চিম পাশে ছিল হচ্ছে একটি গ্রাম্য কবরস্থান, মোটামুটি মাঝারি সাইজের। আর আশেপাশে লোকজন বলতে গেলে দুই একটা পরিবার ছাড়া আর তাদের বাড়ির আশেপাশে কেউ ছিল না। তো যখন থেকে তারা সে বাসায় থাকা শুরু করার পর থেকে তারা বিভিন্ন প্যারানর্মাল প্রবলেম ফেস করতে থাকে, কিছু অস্বাভাবিক জিনিস তাদের সাথে ঘটতে থাকে। তো প্রথম দিকে কিছু ঘটনা ঘটে এরকম যে সাকিম ভাই ফ্রেন্ডের জামু ছিল, তো উনি রান্নাঘরে ওনার জিনিসপত্র মানে যে জিনিসপত্রগুলো উনি যেখানে রাখতেন, তো উনি পরবর্তীতে সেখানে এসে দেখতেন যে ওই জিনিসপত্রগুলো ওইখানটা নেই। তো অনেক সময় গ্রামের বাসায় দেখা যায় যে আপনার ওই রান্নাঘরের মধ্যে ওই রশি দিয়ে তৈরি করে একটা জিনিস উপরে ঝুলানো থাকে, সেখানে মানে জার টাইপের কিছু রাখা হয়, তো যেটা মানে বিড়াল টিড়াল যাতে কোনো কিছু নাগাল থেকে বাইরে রাখার জন্য। তো উনি অনেক সময় এসে দেখছেন যে সেখান থেকে জিনিস পরে নিচে ভেঙে আছে, যেটা মানুষ ছাড়া কারো পক্ষে করা সম্ভব না। তো এরকম কিছু প্রবলেম শুরু হয়। তো আরেকটা জিনিস যেটা শুরু হয় যে রাতের বেলা ওনারা যখন ঘুমাচ্ছেন, তো ঘুমের মধ্যে ওনারা ওনাদের পরিচিত মানুষজনদের গলায় ওনাদেরকে নক করছেন, ডাকছেন, এরকম শব্দ শুনতে পান। তো প্রথম যখন ওনারা এই ডাক শুনতে পান, তখন ওনারা রুম থেকে বের হন। তো বের হওয়ার পর দেখলেন যে না, বাসার আশেপাশে কেউ নেই। তো এমন কিছু পরিচিত মানুষের ভয়েস তারা শুনতো, যে যাদের বাসা তাদের বাসা থেকে মোটামুটি অনেক দূর, এবং তাদের পক্ষে এত রাতে এসে তাদেরকে ডেকে চলে যাওয়া অসম্ভব একটা ব্যাপার। তো যাই হোক, তো এরকম একদিন ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের আম্মু উনি রাতের বেলা টয়লেটে যাওয়ার জন্য বের হয়। তো গ্রামের টয়লেট গুলো আমরা বেসিক্যালি জানি যে বাসা থেকে মোটামুটি একটু দূরেই থাকে। তো উনি টয়লেটে যাওয়ার সময় লক্ষ্য করলেন যে ওনাদের যে রান্নাঘরটা ছিল, সেটা ছিল এই কবরস্থানের পাশ ঘেঁষেই ছিল, পশ্চিম দিকটায়। তো উনি দেখলেন যে সেই রান্নাঘরের পাশে দুইজন লোক দাঁড়িয়ে আছে, মানে একটু লম্বা দেখতে, এবং তারা দুজন সাদা জুব্বা পরিহিত। তো উনি ভাবলেন যে হয়তোবা কবরস্থানে কোনো লোক টোক মারা গেছে, কোনো লাশের সাথে আসছে হয়তোবা তারা। তো উনি ওয়াশরুম থেকে যখন বের হন, তো বের হওয়ার পর কিন্তু তিনি সেখানে কাউকে দেখলেন না। তো আমি বলে রাখি যে উনি দেখতে পাননি, কারণ হচ্ছে যে ওইখান থেকে যদি কেউ চলে যায় হেঁটে, তাদের কিন্তু দেখতে পাওয়ার কথা, কারণ গ্রামে অনেক দূর পর্যন্ত চলে গেলেও মানে দেখা যায় যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। তো উনি দেখলেন যে সেখানটা কেউ নেই। উনি রুমে চলে আসলেন, আর বুঝলেন উনি এসে শুয়ে পড়েন। তো পরের দিন রাতে উনি টিউবওয়েল থেকে পানি আনার জন্য যখন যান, রুম থেকে বের হন, এবং বের হওয়ার পর উনি ওই সেম দুজন মানুষকে ওই একই জায়গায় দেখেন, এবং উনি যেটা বুঝতে পারেন যে তারা মনে হয় মানে কথা বলছে, নিজেদের মধ্যে কনভারসেশন হচ্ছে। তো উনি জাস্ট রুমের ভিতরে চলে এসে ওনার হাজবেন্ডকে বলেন যে উনি ভাবেন যে হয়তো ডাকাত বা চোর জাতীয় কিছু, মানে এই টাইপের কিছু লোক হতে পারে। তো ওনার হাজবেন্ডকে বলার পর ওনার হাজবেন্ড টর্চ নিয়ে বেরোন। তো টর্চ নিয়ে বেরোর পর তারা মানে পুরো কবরস্থানের আশেপাশে সব জায়গায় টর্চ মেলেন, কিন্তু মানে কাউকে সেখানে দেখলেন না। তো যাই হোক, ওনারা এটা কেউ স্বাভাবিক ভাবে নেয়। তো একদিন যেটা ঘটে যে ওই সাকিম ভাই ফ্রেন্ডের আম্মু উনি রান্নাঘরে কাজ করতেছিলেন। তো উনি রান্নাঘরে মাছ মাছ করতেছিলেন। তো মাছের যে ময়লাগুলো ছিল, তো মানে গ্রাম দেশে যেটা হয় যে রান্নাঘরের পাশেই যে রান্নাঘরে যে ময়লাগুলো থাকে সেগুলো সেখানেই ফেলা হয়। তো উনি সেখানে ফেলে দিয়ে এসে তরকারি কাটা শুরু করেন। তো এই সময় যেটা ফিল করলেন যে কোনো একটা জিনিস তাকে জাপটে ধরেছে, এবং মনে হচ্ছে যে তাকে মাটির সাথে মিশে ফেলবে, এমন ভাবে চেপে ধরছে তাকে মাটির সাথে। তো তার ধস্তাধস্তির শব্দ শুনে পাশের রুম থেকে তার শাশুড়ি বেরোয় আসেন। তো বেরোয় এসে উনি যেটা দেখেন যে উনি অচেতন অবস্থায় মাটিতে গড়াগড়ি করছে, এবং তার মুখ দিয়ে মানে ফোম টাইপের লিকুইড বেরোচ্ছে। তো তাকে রুমের ভিতরে নিয়ে আসা হয়। তো রুমের ভিতরে নিয়ে আসার পর তাকে এক হুজুর দেখানো হয়। তো হুজুর দেখিয়ে তাকে তাবিজ দেওয়া হয় তার হাতে। তো তারপর থেকে তাদের বাসায় প্রবলেম গুলো বেড়ে গেল, মানে খুব মানে অনেক বেশি আকারে শুরু হলো এই প্রবলেম ফেস করা। যে অনেক সময় এমন হচ্ছে যে আশেপাশে বাসায় সব স্বাভাবিক, বাট কিন্তু তাদের বাসায় মনে হচ্ছে যে খুব বড় টর্নেডো বা ঝড় জাতীয় কোনো কিছু তাদের বাসার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং সকালবেলা যখন ওনারা দেখতেছেন যে ওনাদের বাসার অনেক গাছ উপড়ে গেছে, উপরে পড়ে আছে, বাট আশেপাশের বাসার বাড়িঘর কিন্তু সব স্বাভাবিক। তো এর মাঝখানে ওনাদের সাথে একটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশে কোথাও কোনো বাড়িঘর করা হচ্ছিল না। তো ওনাদের বাসায় রাতের বেলা মনে হচ্ছে যে মানে ইটের যে টুকরো করলে যে সুরকি যেটা হয় বিল্ডিং আমরা যেটা ইউজ করি, তো এইরকম সুরকি দিয়ে প্রায় 2-3 ইঞ্চির মতো একটা মানে আস্তর পড়ে গেছে ওনাদের উঠানে, এত পরিমাণে সুরকি পড়ছে। ওনাদের টিন টুন একার সব নষ্ট হয়ে গেছে, চালটা। তো এখানে সুরকি আসার কথাই না, যেহেতু আশেপাশে কোনো বাড়ি ঘর করা হচ্ছে না যে কেউ এনে এগুলো মারবে। তো যাই হোক, এর মাঝখানে আর একটা যেটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশেও কিছু লোকজন যেটা দেখে যে ওনাদের বাসার মধ্যে দুইটা লাইটের সোর্স মানে কোথা থেকে আসছে, এসে ঘুরঘুর করতেছে তাদের বাসার মধ্যে, এবং হঠাৎ আবার সেগুলো গায়েব হয়ে যাচ্ছে।
তো এরকম প্রবলেম চলাকালীন সময় তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল উনি যেটা ফেস করে, উনি একদিন ওনার রুমে শুয়েছিলেন। তো উনি রুমে শুয়ে থেকে উনি জানালা দিয়ে দেখলেন যে ওনাদের পাড়ারই একটা ছেলে ওনাদের বাসার যে রান্নাঘরটা ছিল ওই পাশ দিয়ে যে কবরস্থানটার দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, ওই ঝোপঝাড়ের ভিতর দিয়ে নেমে যাচ্ছে। তো উনি দেখে রুম থেকে ডাক দেয় জানলা দিয়ে। তো উনি দেখে যে সেই ছেলেটা কোনো রেসপন্স করছে না। তখন উনি রুম থেকে বের হয়ে তার পিছে পিছে হাঁটা দেয়। তো উনি যেটা লক্ষ্য করলেন যে ছেলেটা কবরস্থানের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো উনিও তার পিছে পিছে চলে যায় ছেলেটার পিছনে। তো উনি নাম ধরে ডাকতে থাকে। তো এই সময় উনি যেটা দেখেন যে ছেলেটা আস্তে আস্তে লম্বা হচ্ছে অস্বাভাবিকভাবে। তো এটা দেখার পর ওনার আর কোনো কিছু মনে নেই। যখন সকালবেলা ওনাকে রুমে খুঁজে না পেয়ে মানে রুমে রিচ করতে না পেরে সবাই খোঁজাখুঁজি শুরু করে, তখন ওই কবরস্থানের পাশে খেতে কাজ করা এক লোক তাকে সেখান থেকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পর যখন তাদের বাসায় এই প্রবলেম গুলো চলছিল, তো ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের যে বাবা ছিল উনি ওনার ওয়াইফ আর ওনার ছেলেকে ওনার নানু বাসা পাঠিয়ে দেয়। নানু বাসা ওইখান থেকে একটু দূরে ছিল। তো নানু বাসা যাওয়ার পর ওনার বাবা একাই থাকতেন এই বাসায় এবং উনি একাই জিনিসগুলো ফেস করতেন। এবং মানে তখন কিন্তু আশেপাশে সবাই জানে তাদের বাসার কাহিনীগুলো। তো এর মাঝখানে যেটা ঘটে যে ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের নানু উনি কিন্তু এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না। উনি একদিন রাতে যেটা স্বপ্নে দেখেন যে কেউ একজন তাকে বলতেছে যে তাদের বাসায় আগামীকাল একজন মুরব্বী আসবে, বুজুর্গ, যাকে এই প্রবলেম গুলো খুলে বললে তাদের এই প্রবলেম গুলো সমাধান হয়ে যাবে। এটা স্বপ্নের মধ্যে হ্যাঁ, এটা ওনার নানি দেখেছেন। আচ্ছা, তো উনি স্বপ্ন দেখার পর উনি সকালবেলা বাসার সবাইকে বলেন যদি বাসায় কোনো ওঝা ফকির এই টাইপের কেউ আসে, বুজুর্গ, তাদেরকে তাকে যেন বসতে দেওয়া হয়, ভালো ব্যবহার করা হয়। তো সকাল চলে যায়, দুপুর দুপুর চলে যায়, বিকেল। তো ঠিক আসরের নামাজের পর ঠিক মাগরিবের আগে একজন ভদ্রলোক আসে তাদের বাসায় এবং ওই ভদ্রলোককে তারা এর আগে কোনোদিনও তাদের গ্রামে দেখেনি। তো গ্রামের তার মানে সে বাইরের ওই হ্যাঁ, গ্রামের কেউ না। এটা আসলে কিন্তু চিনতে পারার কথা কিন্তু একই গ্রামের হলে। তো উনি আসার পর ওনারা আর কোনো কোয়েশ্চেন করেনি, তাকে প্রবলেম গুলো খুলে বলেন। আচ্ছা, তো প্রবলেম গুলো খুলে বলার পর ওই বুজুর্গ যিনি ছিলেন ভদ্রলোকটা, তো উনি আসলে উনি মানুষ ছিল কিনা সেটাও তো কিন্তু তার কেউ জানে না। তো তাকে বলার পর উনি বলে যে যে জায়গায় ঘটনা ঘটছে উনি সেখানটা যাবে। তো তাকে সাকিম ভাইয়ের ফ্রেন্ডের পাশে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর উনি উনার মতো করে কিছু কাজ করে রুমের মধ্যে। তো কাজ করার পর উনি সাকিম ভাইয়ের ফ্রেন্ডের বাবাকে যেটা বলেন যে ওনাদের বাসাটা যেখানটা করা হয়েছে ওনাদের বাসার অর্ধেক রান্নাঘর প্লাস আরেকটা রুম, এই দুইটাই কবরস্থানের জায়গার মধ্যে করা হয়েছে। ওনারা এটা জানতেন না ব্যাপারটা। আচ্ছা, এবং এইখানটায় দুটো জিন থাকতেন অনেক বছর ধরে এবং তারা বাসা তৈরি করার পর তাদের সেই জিনদের থাকতে সমস্যা হচ্ছিল জায়গাটায় এবং জিনরা চাচ্ছে যাতে তাদেরকে ভয় দেখে যাতে এখান থেকে তারা চলে যায় ভয় দেখানোর পরে। তো সাকিম ভাই ফ্রেন্ডের বাবা যেটা বলে যে উনিও গরিব মানুষ, ওনার পক্ষে এত কষ্ট করে বাড়ি করার পর এখান থেকে চলে যাওয়া সম্ভব না। তখন ওই বুজুর্গ যেটা ওই জিনদের সাথে কথা বলেন কনভারসেশনে, তো জিনরা তাকে যেটা বলে সলিউশন দেয় যে বাসার অর্ধেকটা জায়গা যাতে তাদের জন্য ছেড়ে দেয়, মানে বাসায় মানুষ এবং জিন একসঙ্গে থাকবেন। আচ্ছা, এবং ওনারা মানে আর কোনো ওয়ে ছিল না, ওনারা রান্নাঘর এবং আরেকটা রুম ছেড়ে দেন এবং কিছু রুলস দিয়ে যায়, কিছু টাইম টেবিল বলে দেয় এবং ওনাদের একটা শর্ত ছিল যে ওইখানটা কিছু গাছ লাগিয়ে দিবে আর যাতে কেউ যাতে ওখানে কোনো ময়লা আবর্জনা না ফেলতে পারে। হ্যাঁ, এবং ওই বুজুর্গ যেটা বলেন যে যে দুটো জিন আছে তারা খুবই নামাজি। এই ঘটনাটি ঘটে আমাদেরই গ্রামের মাস্টার মশাই সিরাজুল সাহেবের সাথে। তিনি ম্যাথ পড়ান। আমি সিরাজুল সাহেবের কাছে কৃতজ্ঞ যে তিনি এই ঘটনাটি আমাকে ভূত এফএমে শেয়ার করার অনুমতি দিয়েছেন। ঘটনাটি 11 বছর আগে ঘটেছিল। ঘটনাটি শুরু করার পূর্বে আমাদের এখানকার একটু বর্ণনা দেই। আমাদের গ্রামের নাম শেখালিপুর। আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী। আমাদের গ্রামটি ভারত এবং বাংলাদেশের বর্ডারের পাশেই। আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছে বিএসএফ রোড। আমাদের পাশের গ্রাম হলো ফতেহপুর। এই বিএসএফ রোড ধরে ফতেহপুর যেতে মিনিট 20 সময় লাগে। এই বিএসএফ রোড দিয়ে মানুষ সাধারণত কমই চলাচল করে। এই রাস্তা ধরে যেতে প্রথম যেটা পড়বে সেটা হলো রাস্তার দুপাশে বিরাট আম বাগান। তারপর কিছুটা গেলে পড়বে রাস্তার ডান দিকে কবরস্থান এবং রাস্তার দুই পাশে বাঁশ গাছ। এরপর আরো কিছু দূরে এগিয়ে গেলে রাস্তার ধার ঘেঁষে বাম পাশে পোস্টমর্টমের একটা ঘর রয়েছে এবং আমাদের ফতেপুর সদর হাসপাতাল থেকে পোস্টমর্টমের ঘরটি কিছুটা দূরেই ছিল। পোস্টমর্টম ঘর পেরিয়ে কিছুটা গিয়েই বিএসএফ রোডটি মেইন রাস্তার সাথে মিশে গিয়েছে। মেইন রাস্তা থেকে আরো কিছুটা গেলে পড়বে ফতেপুর সদর হাসপাতাল, অনেক দিনের পুরনো এই হাসপাতাল। সিরাজুল স্যার আমাদের গ্রামের শেখালিপুর হাই স্কুলের ম্যাথের টিচার। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। স্যার খুব ভালো পড়াতেন। তাছাড়া পাশাপাশি এই দুই গ্রামের মধ্যে তিনি ছিলেন একমাত্র ম্যাথের টিচার। সিরাজুল স্যার সপ্তাহে 2 দিন সাইকেলে করে বিএসএফ রোড দিয়ে ফতেপুর গ্রামের একটা বাড়িতে পড়াতে যেতেন।
এই রাস্তাটি নির্জন হলেও খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্যার এই পথটা দিয়েই যাতায়াত করতেন। সে সময় আমাদের গ্রামে স্কুল ভোট শুরু হয় এবং এই ভোটকে কেন্দ্র করে আমাদের গ্রামে খুব গন্ডগোল হয়। তো আমাদেরই গ্রামের এক পরিবারের আপন দুই ভাই গন্ডগোলের জেরে খুন হয়। সকালবেলায় এই খুনের ঘটনা ঘটে এবং সেদিন গ্রামের পরিস্থিতি অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল না। পুলিশ এসে লাশ দুটিকে পোস্টমর্টম করার জন্য গাড়িতে করে নিয়ে যায় এবং সেদিন গ্রামে নীরবতা আর শোকের ছায়া পড়েছিল। মানুষজন ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছিল না। আর পুলিশ গ্রামে 144 ধারা জারি করেছিল। বিকেলের দিকে কিছু কিছু মানুষ ভয়ে ভয়ে বেরিয়েছিল, কিন্তু পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিল না। চারিদিকে একটা থমথমে ভাব। সেদিনই আবার সিরাজুল স্যারের ফতেপুর গ্রামে পড়াতে যাবার ডেট ছিল। স্যার একবার ভাবলেন যাবেন না, কিন্তু স্যার এটাও ভাবলেন যে পরের সপ্তাহে ফাইনাল এক্সাম না গেলে ছাত্ররা সমস্যায় পড়বে। স্যার বিকেল 5টায় ফতেপুর গ্রামের দিকে রওনা হলেন। রাস্তা একদম ফাঁকা। স্যারের মনের ভেতর একটা একটা ফিলিংস কাজ করছিল। আজ এমন দুজন ভাই মারা গেছে যারা তাকে গভীরভাবে ভালোবাসতো। এটা ভাবতে ভাবতে স্যার সাইকেল চালাচ্ছেন। স্যার ফাঁকা মাঠ পেরিয়ে আমবাগানের মধ্য দিয়ে চলছেন। এরপর স্যার কবরস্থান পেরিয়ে সেই পোস্টমর্টম ঘরের কাছে চলে এলেন। তখনও সন্ধ্যা হয়নি। স্যার যখন পোস্টমর্টম ঘরটি ক্রস করছিলেন, হঠাৎ স্যারের চোখ পড়ল সেই সবুজ প্যাকেটে মোড়া দড়ি দিয়ে বাঁধা লাশ দুটির দিকে। ঘরের ভাঙা জানালা দিয়ে লাশ দুটিকে দেখা যাচ্ছিল যারা আজই খুন হয়েছে। স্যারের মনের ভেতর এমন খটকা লাগলো, স্যার সাইকেল চালিয়ে ফতেপুর গ্রামে পৌঁছে গেলেন। এরপর স্যার সেখানে পড়াতে পড়াতে গভীর মনোযোগ দিয়ে ফেললেন, সবকিছু ভুলে গেলেন। একসময় প্রচন্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হলো। স্যারের আজ একটু দেরি হয়ে গেল। বাইরে বৃষ্টির বেগ একটু কমেছে। বাড়ির লোক স্যারকে যাওয়ার জন্য অনুরোধ করলেন। স্যার বললেন, আমি ঠিক পৌঁছে যাব। থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং সেই বাড়ি থেকে স্যারকে টর্চ আর ছাতা দেয়া হলো। স্যার এক হাতে ছাতা এবং এক হাতে টর্চ নিয়ে সাইকেলে চেপে বাড়ির দিকে রওনা দিলেন। স্যার মেইন রাস্তা দিয়ে চলছেন। একসময় স্যার হাসপাতাল ক্রস করে মেইন রাস্তা থেকে বিএসএফ রোডে নামলেন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। স্যারের সেই ঘটনাগুলি আবার মনে পড়তে লাগলো। স্যারের হঠাৎ সাইকেলের চেন পড়ে গেল। স্যার কিছুতেই সাইকেলের চেন তুলতে পারছিলেন না। সাইকেল ঠেলতে ঠেলতে স্যার হাঁটতে লাগলেন। স্যার ঠিক পোস্টমর্টম ঘরের কাছে ভাঙা জানালাটিকে অতিক্রম করতে যাচ্ছিলেন। এমন সময় স্যার লক্ষ্য করলেন যে তার বাম পাকে পা কি যেন টেনে ধরেছে। স্যার সঙ্গে সঙ্গে পায়ের দিকে টর্চ মেরে দেখলেন তার পা কাদায় আটকে গিয়েছে। তিনি জোর করে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পায়ের স্লিপার সমেত পাটিকে তুলতে পারছিলেন না। স্যার বসে গিয়ে স্লিপারটিকে কাদা থেকে টানতে চাচ্ছিলেন। এমন সময় আকাশে জোরে বিদ্যুৎ চমকালো এবং স্যার যা দেখলেন তা দেখার জন্য স্যার একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে ভাঙা জানলা দিয়ে পরিষ্কার দেখা গেল 4জন মানুষের মতো দেখতে লোক, যাদের মুখ অন্ধকার এবং শাড়ির সাদা কাপড়ে ঢাকা। দুজন লাশটিকে কাফন পরাচ্ছে এবং দুজন দাঁড়িয়ে আছে আতরের গন্ধের সাথে। তারা লক্ষ্য করলেন তাদের কারোর পা মাটিতে নেই। স্যার সেটা দেখে আর সহ্য করতে পারলেন না। স্যার সেন্সলেস হয়ে জল কাদায় মুখ থুবড়ে পড়লেন। সকালবেলা তিনি নিজেকে আবিষ্কার করলেন বিছানায়। চারিদিকে প্রচুর ভিড় আর লোকজন দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে স্যার সত্যি ঘটনাটি কাউকে বললেন না। কিছুক্ষণ পর গ্রামের একজন খবর দিল যে কবরস্থানে দুটি পাশাপাশি কবর খোঁড়া রয়েছে। ফয়সাল ভাই, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এত সুন্দর করে দুটি কবর খোঁড়া রয়েছিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সেদিনের ঘটনা স্যার অনেক দিন পর আমাদের বলেছিলেন। তারা কারা ছিল, কেন এসেছিল, কেন লাশ দুটিকে কাফন পরাচ্ছিল, কেনই বা দুটি কবর খুঁড়েছিল, এই ঘটনার উত্তর হয়তো সিরাজুল সাহেব দিতে পারবেন না। কিন্তু তিনি জানতেন, তিনি হয়তো ছিলেন যে কারণেই হোক না কেন, তারা হয়তো মানুষের অস্তিত্ব বুঝতে পেরে বা মানুষ কেউ এসেছে সেটা বুঝতে পেরে সেখান থেকে চলে গিয়েছিল লাশটিকে দাফন না করে। এই ছিল ঘটনা এবং এটা গ্রামে ঘটে যাওয়া অবিশ্বাস্য ঘটনা। হতে পারে যে যারা মার্ডার করেছিল তারা লাশটাকে নিতে এসেছিল, বাট উনি একটা জিনিস কিন্তু উল্লেখ করেছেন, যারা এসেছিলেন লাশটাকে কাফনের কাপড় পরাচ্ছিলেন, আতর মাখাচ্ছিলেন, তাদের পা কালো মাটিতে স্পর্শ করা ছিল না। কে ছিল তারা? এটাই এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, আসার ঘটনা এটা, এবং বর্তমানে তারা বেশ কিছু প্যারানর্মাল বিষয় তারা ফেস করছে, এবং যেটা হতো যে আগেও বেশ কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে এই বাসার সাথে। এবং এই ভাষার যে লোকেশনটা সেটা বলি, এই বাসাটা হচ্ছে আমাদের পুরো ঢাকার সূত্রাপুর
নামক যে এলাকা রয়েছে সেখানে লোহারপুর নামে একটা জায়গা আছে সেখানে, এবং এখানে একটা বড় খাল আছে, এবং এই খালটা সংযুক্ত হচ্ছে বুড়িগঙ্গা নদীর সাথে কানেক্টেড। এবং এই যে বাসাটার কথা আমি বলি সেটা হচ্ছে সেই খালপাড়ি বাসাটা রয়েছে, এবং এই বাসাটা মানে যে খালপাড়ের যে জায়গাটাতে অবস্থিত সেই জায়গাটাতে মানে কিছু ঝোপঝাড় এবং জংলার মতো বেশ কিছু জায়গা রয়েছে এখনো। এবং যখন আগে যে ঘটনাগুলো ঘটতো তখন ম্যাক্সিমামই দেখা যেত যে এই স্পেসিফিক লোকেশনটাতেই ঘটতো, এবং তখন যে দেখা যেত যে মানে এত জনবসতি ঘন ছিল না, দেখা যেত যে এই জায়গাটায় আরো বেশি মানে বন জঙ্গল ছিল, গাছপালা ছিল। তো তখন আরো বেশি প্যারানর্মাল বিষয়গুলো এই বাসার লোকজন ফেস করতো। এবং এই বাসার যে একটু বর্ণনা দিব আমি, বাসার যে নদীর একটা সাইডে যে বাসাটা মানে আছে সেটার এই বাড়ির একটা বারান্দা রয়েছে যেটা একদম নদীর পাশে, মানে বারান্দায় গেলে নদী দেখা যায়, অনেক বড় একটা বারান্দা, এবং এই ঠিক বাম পাশে হচ্ছে সেই খালপাড়। তো প্রথমে একটু শুরু করে আমি পুরনো একটা ঘটনা দিই। পুরনো ঘটনাটা হচ্ছে এরকম যে এই বাসায় তো অনেক লোকজন থাকতো এক সময়, এবং যেটা হতো যে অনেক সার্ভেন্ট এই বাসায় কাজ করতো। তারা যেটা হতো যে প্রত্যেকদিন রাত্রেই এই যে বারান্দার কথাটা আমি বললাম যেটা একদম নদীর পাশে, নদী দেখা যায়, তো এখানে রাত্রে এসে তারা ঘুমাতো। তো এখানে তারা যখন রাত্রে ঘুমাতো এর মধ্যে একজন সার্ভেন্ট যেটা হয় যে রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যেটা ফিল করে যে বারান্দা দিয়ে মনে হচ্ছে যে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে, এবং সেটা যদি কোন একটা মানুষের হাঁটার স্টেপ হবে সেটা তো বোঝাই যাবে, কিন্তু সেটা মনে হচ্ছিল যে অনেক ওজনদার কিছু একটা লোক, মানে মানে মানুষ না ঠিক, মানে ওখানে হেঁটে যাচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না কি। কিন্তু সে ভয়ে ভয়ে যেটা করলো যে এক সময় সেটা দেখার চেষ্টা করলো যে আসলে কি, মানে এখান থেকে কি হাঁটতেছে আসলে, এত রাত্রে এখান থেকে হাঁটার শব্দ কোত্থেকে আসতেছে। সে হঠাৎ করে দেখলো যে যে সাইডটা খালপাড়ের যে জায়গাটা, ওখানে যে বারান্দার যে সাইডটা, সেখান থেকে সে দেখলো যে অনেক লম্বা মানে কালো কিছু একটা পরা, কালো আলখাল্লা পরা এরকম কিছু একটা অনেক লম্বা একটা লোক সেখান থেকে হেঁটে আসতেছে। ঠিক তারা যেখানে ঘুমিয়ে আছে ঠিক সেই জায়গা বরাবর ওই জিনিসটা হেঁটে আসতেছে, এবং ওটা ছিল অনেক চিকুন এবং অনেক লম্বা, এবং ওটা হাঁটতেছে যখন, তখন ওই হাঁটার যে শব্দগুলো তখন সে পাচ্ছিল। এবং একটা সময় সে যেটা করে যে ভয়ে একটা সময় সে চোখ বন্ধ করে ফেলে, এবং কিছুক্ষণ পরে যেটা হয় যে সে যেটা ফিল করে যে তার হাতের উপর দিয়ে কোনো কিছু মানে তাকে মানে চাপ দিয়ে চলে গেছে এরকম কিছু একটা। এবং সে যখন মানে চিৎকার দেয় তখন সবাই ঘুম থেকে উঠে যায়, এবং সে যেটা বলে যে সবাইকে যে এরকম কিছু একটা সে দেখেছে। এবং ওই দিনই মানে ওই দিন রাত্রে যেটা হয় যে মানে এই ঘটনাটা ঘটার সাথে সাথে মানে তার হাতের যে কনুইটা সেটা ভেঙে যায়। মানে ওটা এতই ওজন ছিল ওটার যে মানে ওটা যখন উপর দিয়ে চলে যায় হাতের উপর দিয়ে, তখন তার হাতের কনুইটা ভেঙে যায়। তো এরপরেই যেটা হতো যে ওই বাসার রাতের বেলা কেউ এই বারান্দায় রাত্রে ঘুমাতো না, এবং ওই পাশে তখন একটা মিথ প্রচলিত ছিল যে সবাই মনে করতো যে ওই বারান্দাটা হচ্ছে ওই জিনদের চলাচলের পথ, ওখান থেকে হেঁটে ওই জিনেরা ওই নদীর দিকে যেত, এবং নদীর থেকে আবার যখন ব্যাক করতো তখন ওই বারান্দাটা হয়ে আসতো। তো এরকম একটা মিথ প্রচলিত ছিল তখন, এবং তারা যেটা করতো যে যখনই মাগরিবের আজান দিত তখনই বারান্দার সব দরজা জানালা বন্ধ করে দিত, এবং এই বারান্দায় কেউ ভয়ে রাতের বেলা যেত না। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে বাসার সবকিছুই আগের মতোই স্ট্রাকচার রয়েছে, কিন্তু বর্তমানে যেটা হয়েছে যে মানে ওই মিথটা এখন আর প্রচলিত নেই। তো দেখা যায় যে বাসার লোকজন চেঞ্জ হয়েছে, এবং যেটা হয় যে ওই বারান্দাটা এখন মানে ম্যাক্সিমাম টাইম খোলাই থাকে, তো ওখানে সবাই যায়, এখন আর তেমন একটা কিছু হয় না। কিন্তু এখন স্পেসিফিক্যালি বর্তমানে কিছু ঘটনা ঘটতেছে তাদের সাথে, সেটা হচ্ছে যে এইরকম যে তারা যখন রাতের বেলা মানে কেউ একজন এই বারান্দার পাশে যে রুমগুলা সেখানে রাত্রে ঘুমিয়ে পড়ে, তখন তারা হঠাৎ করে দেখে যেটা যে তাদের রুমে মানে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখে যে তাদের বিছানায় বা রুমের আশেপাশে কেউ হাঁটা চলাফেরা করতেছে, এবং এই যে হাঁটতেছে সে তাদের বাসারই কোন একজন সদস্য। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, কেননা যেই ওই রুমগুলোতে ঘুমায় সবাই ভেতর থেকে মানে লক করে ঘুমায়, তো বাসার সদস্য ভেতরে আসার কোনো কথাই না। তো তারা যেটা করে যে কোনো কিছু মানে চিৎকার করে না, কিছুই বলে না। যখন সকালবেলা উঠে ওই স্পেসিফিক সদস্যটাকে মানে যাকে সে রাতের বেলা দেখেছিল তাকে যখন জিজ্ঞেস করে, তো তারা বলে যে না, আমি তো এরকম রুমের ভিতরে যাইনি, এটা তো কোনোভাবেই সম্ভব না। তো এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা ঘটতেছে। তবে রিসেন্টলি যেটা মানে বছর খানেক আগে একটা অদ্ভুত ঘটনা ওই বাসার সাথে ঘটে, তো সেটাই আমি বলি। সেটা হচ্ছে এরকম যে ওই খালপাড়ের যে রাস্তাটার কথা আমি বললাম, তো সেইখানে ওই বাসাটার একটা মানে স্টোর রুমের মতো বলা যায় একটা মানে জায়গা রয়েছে নিচের দিকে, এবং ওই জায়গাটা এমন একটা রুম যেটা হচ্ছে যে অনেক সময় পুরনো বাড়ি ঘরে দেখা যায় না যে মানে ওই দেয়াল ভেঙে গেছে এরকম, এবং কেউ থাকে না, পুরনো আসবাবপত্র বা কাঠের কিছু ওখানে রাখা হয় এরকম একটা জায়গায়। তো ওই জায়গাটা স্পেসিফিক্যালি দিনের বেলাও কেউ আসা আসা যাওয়া করে না। তো ওইখানে যেটা হয় যে অনেক পুরনো কিছু জিনিসপত্র ওই বাসার মানুষজন রেখে দেয়। তো এরকম করতে করতে যেটা হয় যে ওই একদিন মাগরিবের আজান দেওয়ার আগে তো একটা ছোট ছেলে যেটা হয় যে মানে খেলতে খেলতে মানে বল টল বা কিছু একটা মানে ওই রুমটাতে চলে যায়।
তো ওই স্পেসিফিক ভাবে ছেলেটা যখন ওই রুমটাতে থেকে আনতে যাবে, খালপাড়ের পাশে যে রুমটা, আর তখন যেটা হয় যে মাগরিবের আজান ঠিক দেয়নি, দিবে এরকম একটা অবস্থা, এবং ওই সময় ছিল বর্ষাকাল। তো দেখা যেত যে ওই খালপাড়ে অনেক মানুষ ওই ছিপ নিয়ে মাছ ধরতে বসতো। তো এরকম একটা সময় সে দেখে যে তার বলটা ওই খালপাড়ের কোন একজন মানুষ ছিপ দিয়ে মাছ ধরতেছে, ওনার পাশে যেয়ে পড়ছে বলটা। তো আমরা এই কাহিনীটা হচ্ছে আপনার ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার একটা বাসা, বাবর রোডের একটা বাসা। ওকে, হ্যাঁ, বাসাটা আমি নিজের চোখে গত 4-5 বছর আগে দেখেছি। ওইখানে পরপর কয়েকটা বাসা, এগুলো সেই পুরনোই ছিল। এখন আমি ওখানে সঠিক বেশ জানি কিছু পুরনো বাসা আছে। হ্যাঁ, বাট এখন পুরো জানি না ওটা মোহাম্মদপুর এলাকা ভেঙে জুড়ে। ফেলছে কিনা, বাট আমাকে ও যেভাবে লোকেশন বলেছে, তো সম্ভবত ওগুলোরই কোনো একটা বাসা। এক্সকিউজ মি, বাসাটা বেশ বড় আকৃতির আর কি। আচ্ছা, তো যাই হোক, তো যেটা বলেছেন উনি হচ্ছে শওকত ভাই। উনি আপনার অনেক আগে, মানে আজ থেকে ধরেন 80-র দশকে, উনি তখন ইয়াং কলেজের ছাত্র। তো ওনার বাবার সাথে রাগ করার কারণে ওনাকে বাসা থেকে বের করে দেয় আর কি। আচ্ছা, তো বের করে দেয় মানে ওনাকে মানে বকাঝকা করে, বলে বেরিয়ে যায় সেই। তো উনি বাসা থেকে বেরিয়ে আসেন। আচ্ছা, তো বের হয়ে এসে উনি চিন্তা করে কোথায় থাকবে, বন্ধুদের সাথে মানে গল্প গুজব করে। তো এক ফ্রেন্ড বলে যে আমার খালুর বাসা আছে বাবর রোডে, তো বাসাটা খালি পড়ে আছে। আমার খালু উনি বিজনেসম্যান, উনি এখানে থাকে না, উনি গুলশানে থাকে, কিন্তু ওনার এই বাবর রোডে বাড়ি আছে, তুই ওখানে থাকতে পারিস। বললে আমার খালুকে বললে তোর এই মানে কেয়ারটেকারের মতো ওখানে থাকতে দিবে, কোনো ব্যাপার না। তুই মানে তোকে সুন্দর করে রুম টুম করে দিবে, কারণ ওই বাসাটা মানে যুদ্ধের সময় ওখানে কিছু বাসার মধ্যে পাকিস্তান আর্মি ক্যাম্পের মতো করছে। আচ্ছা, তো সুতরাং মানে ওগুলো এমনি পড়ে আছে, আর খালুর এখন এত টাকাও নাই ওটাকে রিনোভেট করার। তো উনি রাজি হয় শওকত ভাই, বলে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, পুরো আস্ত বাড়ি দিতেছে তাকে। তো সে ওখানে চলে যায়। তো প্রথম যেদিন ওনাকে থাকতে দেয় ওই বাসাটার মধ্যে, তো উনি বলতেছে যে আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ আশেপাশে বেশ খোলামেলা, হ্যাঁ, বারান্দাগুলো বেশ ওপেন বড়, হ্যাঁ, এবং আচ্ছা। সেই আগের আমলের আর্কিটেকচারে করা বেশ খোলামেলা একটা বাসা। তো বসলাম, বসে এমনি দেখতেছি বাসা অনেক পুরানো এবং মানে বেশ একটু নোংরা টাইপের, এবং বিশাল বড় বাসা, তো প্রায় আপনার 5-6 কাঠা জায়গার মধ্যে একটা পুরা বাড়িটা, পাশে আবার বাগানের মতো আছে। তো বলতেছে যে হ্যাঁ, এবারে বেশ এনজয় করে আমি থাকছি। দিনের বেলা আর বন্ধুরা আসলো, আমরা আড্ডা টাড্ডা মারলাম, খাবার দাবার আনলাম, জেনেভা ক্যাম্প ছিল পাশে, ওখান থেকে কাবাব টাবাব এনে খেলাম, খেয়ে আমরা সবাই আড্ডা মেরে। তো ওরা যখন চলে গেছে বন্ধুরা, মানে 7টা-8টার পরে বাসাটা পুরা নিশুতি হয়ে গেল, মানে এলাকাটাই নীরব হয়ে গেল। মানে 80-র দশকে এখনো কিন্তু আপনি বাবর রোড, হুমায়ুন রোডে গেলে রাতের বেলা দেখবেন যে বেশ মানে শান্ত হয়ে যায়। হ্যাঁ, জেনেভা ক্যাম্প থেকে ছাড়ায় সামনে গেলেই দেখবেন যে অন্ধকার, শব্দ টব্দ কম। হ্যাঁ, তো বলতেছে ওই সময় একদমই মানে নীরব হয়ে যেত, মানে কিছুই নাই, নীরব। তো আমি তখন বের হয়ে কোথাও যাব, আমার বন্ধু বান্ধব থাকে সেই আপনার মোহাম্মদপুর টাউন হলের দিকে, আর কিছু বন্ধু থাকে হচ্ছে দূরে মিরপুরে। তো বলে যে যাওয়ারও খুব উপায় নেই, পকেটে টাকা পয়সা নেই, তা আমি ওই বাসার মধ্যেই বেঁধে যাচ্ছি। বলে যে রাতের বেলায় মানে আপনার ঘোরাফেরা করতেছি, টিভি টিভি কিচ্ছু নাই, একটা পেপার ম্যাগাজিন পড়তে পড়তে তো এক সময় মানে চোখে ঘুম লেগে আসছে রাত্রিবেলা। বলে যে আমার ঘরের মধ্যে বাতিগুলো ছিল হচ্ছে আপনার এই পাওয়ারের বাতি, যেগুলো আপনার 60 ওয়াট বা 100 ওয়াটের লাইট, লাল লাইট। তো বলতেছে যে একসময় আমি চোখে ঘুম লেগে আসছে, শুয়ে পড়ছি, বলে হঠাৎ একসময় ঘুম ভাঙলো, আমি দেখতেছি রুমের লাইট বন্ধ, মানে আলো নাই রুমের ভিতরে। তো আমি তখন ভাবতেছি রুমের লাইট কে বন্ধ করলো, কারণ সুইচ, কোনো বেড সুইচ নাই ওখানে, উঠে বন্ধ করতে হবে। তো একবার ভাবছি যে আমি নিজেই করছি কিনা। তো হঠাৎ করে অন্ধকারের মধ্যে মানে আবছা ভাবে তাকায় দেখতেছি, মনে হচ্ছে ঘরের মেঝের মধ্যে কয়েকজন মানুষ বসে আছে, মানে 4-5 জন মানুষ গোল হয়ে বসে আছে, ঠিক ধরেন অনেকে লুডু খেলে বা তাস খেলে যেভাবে বসে, সেভাবে এরকম বসে আছে কয়েকজন মানুষ। উনি নাকি মানে খুব ধরফড়া উঠে বসছে। উঠে বসার পরে উনি দেখে যে ওদের মধ্যে কোনো বিকার নাই যারা বসে আছে, মানে উনি উঠে বসাতে একটা মানে বিছানার মধ্যে সাউন্ড, মানে যেন কেউ নাই এরকম হ্যাঁ একটা এরকম ব্যাপার। একটা ব্যাপার। তো উনি উঠে বসে অনেকক্ষণ তাকায় আছে, এবং ওনার মনে হচ্ছে ওনার নিজের হাত উনি যেরকম দেখতেছে অন্ধকারে, ঠিক ওইখানে ওই যে কতগুলো লোকের পুরুষের অবয়ব ঠিক সেভাবেই দেখেছে, কিন্তু মনে হচ্ছে খালি গায়ে, মানে গায়ে জামা নেই। তো অনেকক্ষণ বসে থাকলো, তখন ওনার লজিক্যাল মাইন্ড, উনি চিন্তা করতেছে উনি কি করবে, কথা বলবে, ওরা কি মানুষ, মানে স্বভাবতই ওনার মনে হচ্ছে এটা মানুষ, আমার ভয়ও পাচ্ছে, কেন শব্দ নাই, মানে একটা শব্দ হচ্ছে না, মানে মানুষ বসলে তো একটা নিঃশ্বাসেরও শব্দ হয়, সেই শব্দটাও নেই। তো উনি বেশ ভয় পেয়ে উনি যেটা করলো, উনি ঘাটের থেকে আস্তে করে পা ফেললো মাটিতে। পা যখন ফেলছে তখন দেখে আস্তে করে মানে আপনার ওই পাশে যারা বসেছিল তাদের মধ্যে একজন মনে হলো মাথা ঘুরে তাকালো ওনার দিকে, এবং নাই, হঠাৎ করে সব আপনার ভ্যানিশ হয়ে গেছে, ওখানে কোনো মানুষই নাই। তো উনি খুব
ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চিন্তা করলো এটা কি, তখন ওনার কাছে ভৌতিক ব্যাপারটা মাথায় আসলো এবং উনি বললো যে আমার তো রাতে ঘুম না হওয়ার দশা পুরা। তা আমি মোটামুটি গেলাম ওখানে, বাথরুমে গেলাম এবং বাথরুমে যখন গেছে বলছে বাথরুমের দরজার কাছে যখন যাচ্ছি পুরো রাস্তাটা মনে হচ্ছে যে বেশ লম্বা একটা করিডোরের মধ্যে ছিল, বারান্দা তারপর করিডোর আর কি। তাহলে পুরো মনে হচ্ছে যে আমার পেছনে পেছনে কি হেঁটে হেঁটে আসছে, পুরো করিডোর রাস্তাটা মনে হচ্ছে কে যেন ফলো করে করে আসছে। তো উনি বাথরুমে যে ওখানে আপনার বাথরুমে ঢুকছে, ঢুকে ওখানে বাথরুমে লাইট ছিল না, যেহেতু উনি একা থাকে, ওনাকে এত অর্গানাইজ করে কেউ দেয়নি। তো প্রথম দিনটাও তো উনি বাথরুমে গেলো, বাথরুমটা ইউজ করছে, করে আবার ফেরত আসছে। তাহলে যখন উনি রুমে ঢুকতেছে ওনার মনে হচ্ছে রুমের ভিতরে মানুষ কথা বলতেছে, কথা বলতেছে এবং খাচ্ছে, মনে হচ্ছে যে মানে আর কি কিছু খাওয়া দাওয়া করলে যেরকম মানে একটা মানে পার্টি টাইপের একটা সাউন্ড আসে ভেতরে সেরকম, এবং নাড়াচাড়া হচ্ছে কিছু একটা ফ্লোরে এরকম। তো উনি ঢুকে দেখে কোনো মানুষজন নাই, বাট ফ্লোরে কি কি পড়া। উনি উঠছে, উঠে লাইটটা জ্বালাইছে রুমের। লাইট যখন জ্বালালো যে দেখে যে ওই যে ওনারা বন্ধুরা কাবাব টাবাব খেয়েছিল এই জিনিসগুলো উচ্ছিষ্ট গুলো, সেগুলো ঠিক ফ্লোরের মধ্যে পড়ে আছে। তখনও পর্যন্ত? হ্যাঁ, নাকি পড়ে আছে কি যেভাবে উনি রেখে গেছিল সেইভাবে না। আচ্ছা। জিনিসটাকে ধরেন কোনো মানে কুকুর বিড়াল যদি খায় যেভাবে করে যেরকম হয় মানে চাবায় টাবায় মানে ফেলে রাখা, জাস্ট লাইক দ্যাট, ওরকম করে রাখা ওগুলা, এবং এক জায়গার মধ্যে পাইল আপ করা এরকম। তো উনি খুবই ভয় পেয়ে যায়, মনে করে কি ওই রুমে আর শোয় না, ওখান থেকে আপনার ওই তোষকারিটা টেনে ও নিয়ে আসে অন্য রুমে, ড্রয়িং রুমের মতো জায়গাটা, ওখানে মানে ওখানে বিছিয়ে নিয়ে ঘুমায়। তো বললো যে বাবু রাতের বেলা যখন আমি শুয়েছি আমার এত ভয় লাগছে, কারণ আমার মনে আমি পুরো ফিল করতেছি আমি যেখানে শুয়ে আছি তার আশপাশ দিয়ে, উনি যখন কাহিনীটা বলছে রাসেল ভাই আমার নিজেরই গুজবাম্প ফিলিংস কেমন হবে বলছে। সেটাই সেটাই সেটাই। তো বলছে যে আমি যখন শুয়ে আছি মনে হচ্ছে যে আমার পায়ের কাছ দিয়ে মাথার কাছ দিয়ে কারা হেঁটে যাচ্ছে, পুরা লাইভ একটা বাসার মতো, মনে হচ্ছে অন্ধকারে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, মানে তাদের মানে মনে হচ্ছে কারো একটা বাসায় উনি একটা ইন্ট্রুডার, উনি শুয়ে আছে। হ্যাঁ, উনি হচ্ছে বাইরের মানুষ, বাইরের মানুষ, আর এরা রেগুলার এখানে থাকে, রেগুলার এখানে থাকে। মানে নিজেকে অপরিচিত লাগছে এই বাসায়, বানিয়ে নিতে পারছেন না। উনি প্রচন্ড ভয় পায় এবং শেষ রাত্রে ওনার ভয়ের চোটে উনি ঘুমায় পড়ে। এবং দিনের বেলা যখন উনি ঘুম থেকে উঠেন এই প্রথম কাজ যেটা করেন ওনার যে ফ্রেন্ড তাকে এখানে রাখছিল তার সাথে যোগাযোগ করেন। ওই যে এমনি কথাবার্তা বলে, তো বলে কিরে কি হয়েছে, বলে যে আমি তোদের এই বাসায় দিছিস, কারণ আমার কোনো চয়েস নাই, আমার ওই বাসায় থাকতে হবে, বাবা বের করে দিচ্ছে, আমার যাওয়ারও জায়গা নাই, আর ওই চলারও টাকা নাই, তোর খালু বলছে যে আমাকে থাকার জায়গা দিবে, আমি আছি, কিন্তু বুঝতো এই এই সমস্যা তোমার এবার। তো একটু মানে চুপচাপ মেরে যাও, বলে যে দেখো কিছু প্রবলেম তো আছে, এটা তো মানে বলতে ভুলে গেছি, বাট আছে বিকজ অফ বাসাটা আরো পুরানো, এটা ঠিক পাকিস্তানের যুদ্ধ হয়েছে তারও আরো অনেক আগে এই বাড়ি তৈরি, সেই পাকিস্তান আমলে হয়তো দেশ বিভাগের সময় করা বা সামথিং, মানে যখন নাকি ভারতবর্ষ বিভাগ হয় সেরকম কোন সময়, 2 তলা বাড়ি, মানে সেরকম কোন সময় করা, এবং ওনাদের মানে বংশ পরম্পরার বাড়ি, ওনাদের অর্ধেক মানে রক্ত হচ্ছে আপনার বিহারি ওদিক থেকে আসছে। তো বলে যে তো সুতরাং বাড়িতে তো হবেই, বাসাটা খালি পড়ে রয়েছে প্রায় সেই যুদ্ধের ওই সময় থেকে। ও আচ্ছা, অনেকদিন তো খালিও খালি, ওখানে কেউ নাই। তো বলে এর জন্য তুমি এক কাজ করো, তুমি রুম সুইচ করে তোমাকে আমি দেই, তুমি যাও এবং দোয়া টোয়া করে তুমি ঘুমাও। তো উনি মনে করেন যে ব্যাক করে, দুপুরের পরে ব্যাক করে বাসায় এসে, তো উনি বলে যে আমি যখন দুপুরে বাসায় উঠতেছি তখনই আমার কাছে গা ঝা ঝা লাগতেছে, তো মনে হয় যে কে তাকায় আছে, কে হাসতেছে, আসলে মানে ব্যাপারটা এরকম, এবং নিচতলা কেউ থাকে না, নিচতলারও ফাঁকা। আসলে চারপাশে কেউ থাকলে আসলে টের পাওয়া যায় কিন্তু আমার চারপাশে কেউ আছে বা সেটাই। কিছু একটা। তো উনি যেটা করলো, ওনাকে উনি কর্নারের দিকে একটা রুম ছিল যেটা নাকি রাস্তায় ফেস করা, রাস্তার দিকে ফেস করা, উনি ওই রুমটার মধ্যে ঢুকে উনি ওইটাকে পরিষ্কার টরিষ্কার করলো, দোয়া টোয়া পড়লো, পরে ওই রুমে উনি থাকবে, বিছানা টিছনা করলো। তো করে রাত্রেবেলা উনি ওই রুমের লাইট কিনে লাগাইছে, আরেক রুম থেকে আরেকটা লাইট এনে লাগাইছে, 2টা লাইট দেখে লাগাইলো রুমে, ওই রুমে থাকার জন্য উনি করলো। তো বলছে যে এখানে আমি রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জেগে থাকার চেষ্টা করলাম যে আমি মানে ঘুমাবো না সহজে, কিন্তু একা মানুষ তো বলে বেশিক্ষণ আর জাগা যায় না, এক সময় ঘুম চলে আসে। বলে এখানে যখন আমি ঘুমাই গেছি এবার আমি লাইটটা বন্ধ করে ঘুমাইছি, এবার লাইট কতক্ষণ জ্বালা লাগবে, মানে হঠাৎ করে আমার মনে হলো ঠিক আমার মাথার কাছে যে জানালা সেখানে 2 জন মানুষ ফিস করে কথা বলতেছে। আচ্ছা। বলে আমি তাকালাম মাথা উঁচু করে, আমি স্পষ্ট দেখলাম যে 2টা মানুষ জানলার সামনে দাঁড়ানো, এবং তাদের অবয়ব বোঝা যাচ্ছে, মানে পুরা মানুষ না, মানে পুরো স্পষ্ট মানুষ না, মানে মানুষে বোঝা যাচ্ছে 2টা মানুষ দাঁড়ানো এই জায়গায়, তারা ফিস করে কথা বলছে, হুইসপারিং শোনা যাচ্ছে তাদের ওকে। মুখের হুইসপারিংটা। তো উনি উঠে দাঁড়ায় ওই দূরে যায়, একটু সাইডে যে ওই দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে যে কি, তো ওখানে ওই ছায়ার মতোই দেখে। এক পর্যায়ে সে সাহস করে চিন্তা করে আমাদের থাকতেই হবে এখানে, সে দরজা খুলে ফেলে,
যে এমনও তো হতে পারে কোনো চোর উঠছে এখানে, বাসাটা খালি, যেই বারান্দায় যায় দেখে কেউ নাই এখানে, পুরো মানে বারান্দাটা খালি। এবং উনি অনেক ফুলের ঘ্রাণ পায়, যদি ওই বাসায় ফুলের কিছু টব আছে বাট কোনোটাতে ফুল নেই, কিন্তু মানে উনি ঘ্রাণ হ্যাঁ, পাচ্ছেন। উনি ঘ্রাণ পাচ্ছে ফুল। এবং সে ওখানে আপনার ভয়ের ভিতরে চলে আসে, এসে এবং প্রত্যেকবার বাথরুমে গেলে উনি ওই যে মনে হতো বাথরুমে গিয়ে ফলো করে আসছে, পানি পড়ার শব্দ পেত, যে ভেতরে পানি পানি খরচ করতেছে মানুষ, মানে ঢালতেছে, ই করতেছে, এরকম পানির শব্দ পেত। এবং মানে টিপটাপ এরকম শব্দ পেত মানুষের। তো ওই বাড়িতে নাকি নিচতলায় একটা মানে আপনার বাথরুম ছিল, সেটাতে উনি বলে নাই, মানে ওনার সাথে একটা মানে ওনাদের ফ্রেন্ড আসছিল, মেয়ে ফ্রেন্ড, ওনারা পরে আবার ওখানে ওই বাড়িতে একটা মানে ব্যাচে পড়ার একটা ই করে, ওনাদের পরীক্ষার জন্য কয়েকজন ফ্রেন্ড মিলে পড়াশোনা করতে, গ্রুপ স্টাডি করতে। একটা ফ্রেন্ড একবার ওই নিচে ওই বাথরুমটায় গেছে, কারণ সে উপরে বাথরুমটা নোংরা দেখে যায়নি, সে চিৎকার করে উঠছে। তো বলছে যে মানে কি ব্যাপার, তো সে বলে দেখছে যে বাথরুমে যখন নাকি সে ঢুকছে, বাথরুমে ঢুকে সে বাথরুম ইউজ করে মানে এরকম উঠে দাঁড়াইছে যখন, তো বাথরুমে যে পিছিয়ে ভেন্টিলেটরটা, সেখানে সে দেখছে কিমভুতকি মাখার একটা মুখ, মনে হচ্ছে রক্ত মাখা, তো মেরে টেরে মনে করেন যে নাকটা এ রক্ত পড়তেছে, এরকম একটা মুখ দেখছে, জাস্ট ফর এ সেকেন্ড। সে চিৎকার করে উঠছে। পেছনে জাস্ট একদম। পেছনে, just building এ। তো এরপরে উনি ওই বাসা অনেকদিনই থাকে। উনি বলছে যে আমার থাকতে হয়, কারণ মানুষের জীবিকার কাছে মানে ভৌতিক বিষয়গুলো আসলে তখন গৌণ হয়ে যায়। তো বলছে যে আমার থাকতে হয়, এবং অনেক মানে এই ধরনের ব্যাপার স্যাপার সেই বাসায় সে ঘটে। বলে যে এরপরে মানে ওনারা যখন চলে যায় এবং কালের বিবর্তনে ওই বাসাটা, ওই যে মালিক ছিল সে এটাকে গোডাউন হিসেবে ইউজ করে, পরে সে গার্মেন্টস এর ব্যবসা করতে, কাপড় চোপড় রাখতো। তো বলতেছে যে এখন জানি না, উনি আর যায়নি। তো আমাকে যে বর্ণনা দিছিল আমার সেটা আমি রিকল করতে পারি, বাসাটা কোন জায়গায় হতে পারে। আচ্ছা, সেটার জন্য বললাম যে আমি ওই জায়গা দিয়ে 2-4 বছর আগে গেছি, তখনও কিন্তু পুরান বাড়ি ছিল অনেকগুলো। ওখানে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্টুডেন্ট করতে থাকি। আর আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমার আম্মুর সাথে ঘটে অগস্ট মাসে, যখন আমরা বাংলাদেশে ভেকেশনে যাই। আর এই ঘটনাটা আমাদের গ্রামের বাড়ির ঘটনা। তো আমার গ্রামের নাম হলো কান্দা খানিপুর, দোহার থানা অবস্থিত। তো ঘটনাটা এইভাবে শুরু হয়। একদিন আমার আম্মু আমাকে বলে কি, তুমি সন্ধ্যার পর কিংবা রাত্রে একা কিচেনে যাবা না। তো আমি জিজ্ঞেস করি কেন? তো আম্মু বলে কি, বাস যাবা না। তো আমি আর ব্যাপারটাকে আমি সিরিয়াস নিই না, আমি একটু লাইটলি নিয়েছি। তো তারপর রাত্রে আমাকে আম্মু বলে, ঘটনাটা খুলে বলে। ঘটনাটা শুরু হয় এইভাবে। এর আগের রাত্রে আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল। তো আমার আম্মু তাদের জন্য চা বানাইছে। আর আমরা তখন উপরে ছিলাম, আমি আর আমার ছোট ভাই। আর আমাদের বিল্ডিংটা হলো 2 ফ্লোর বিল্ডিং। তো আমি সেকেন্ড ফ্লোর, আমি আর আমার ভাই সেকেন্ড ফ্লোরে ছিলাম, আর আমার আম্মু নিচে কাজ করতেছিল। তো গেস্ট যাওয়ার পর সে কাপগুলো নিয়ে গেছে ধোবার জন্য। তো হয়েছে কি, এখন আপনারা সবাই জানেন কি গ্রামের ইলেকট্রিসিটির প্রবলেমটা অনেক বেশি। তো আমরা সবসময় হাতে চার্জার লাইট রাখতাম। তো আমার আম্মু কি করছে, এখন সে একা যাবে, তো সেও একটা চার্জার লাইট হাতে করে নিয়ে গেছে। আর তখন সে কাপগুলো ধুইতেছে। আর আরেকটা কথা বলে দিই, আমাদের গ্রামের এরিয়াতে হ্যান্ড পাম্প ইউজ করা হয়, আর কি তাকে গ্রামের ভাষাতে বলে চাপকল বলা হয়। তো আমার আম্মু কি করছে, এখন সে 2 হাতে, তো এক হাতে লাইট ধরতে পারবে না, তো সে আবার আমাদের কিচেনের ভিতরে যে কলটা আছে, চাপ কলটা আছে, এটার অপোজিটে একটা বড় জানলা আছে, আয়রন গ্রিল আছে। আর পিছনে জানালা ওটার মধ্যে আয়রন গ্রিল আছে। তো আর জানালাটা অনেক বড়। তো আম্মু কি করছে, লাইটটা একটু জানালার পাশে রাখছে, আর কি ওয়ালের সাথে সাপোর্টের জন্য নিচে রাখছে। আর সে তখন কাজ করতেছে আর লাইটটা অন করে রাখছে। তো হয়েছে কি, এখন আম্মুর কাজ শেষ হয়ে গেছে। তো কাজগুলো ক্লিন করে এখন সেই লাইটটা যখন নিতে গেছে, তখন তার মাথাটা একটু নিচু করে যখন লাইটটা হাতটা আগে বাড়িয়ে লাইটটা নিতে গেছে, তখন কি হয়েছে কি, সে এক্সপেক্টই করতে পারবে না এরকম হতে পারে তার সাথে। একটা মহিলা, একটা অনেক বুড়ো মহিলার ভয়েসে একটা মহিলা অনেক জোরে চিল্লাইছে। আর চিল্লানটা এত ভয়ঙ্কর ছিল, আর কি যেরকম হরর মুভিসে চিল্লায় মহিলার কিছু লাইক স্পেশাল এফেক্ট ভয়েস দেয়, সেরকম তার আওয়াজটা এত ভারী আর এত বুড়ো টাইপ। আর তারপর আমার আম্মু
এত ভয় পাইছে বলার মতো না। আমার আম্মু শুধু লাইটটা নিয়ে সে উপরেও তাকিয়ে তার মাথাটা উপরেও করেনি। আমার আম্মু এত ভয় পাইছে আর ওখান থেকে দৌড় দিয়ে রুমে তাড়াতাড়ি এসে পড়ছে। আর আমার আম্মু এই কথাটা বলছে কি তার এরকম ফিল হয়েছে কি সেই মহিলাটা তাকে ধরতে আসছে, তাকে নিতে আসছে, আর সেই মহিলাটা এত ডাক ছিল, এত জোরে চিল্লাইছে, আর ড্রিল গুলো আয়রন ড্রিল গুলো যেটা ওটা ধরে অনেক জোরে ঝাঁকি মারছে, অনেক জোরে কি সে এটা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তো তারপর আমার আম্মু সে রাতে এত ভয় পায়, সে কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করেনি, আমাদের সাথে না, কারণ সে মনে করছে যদি বলে তাহলে আমরাও ভয় পাবো, তো কারোর সাথে বলেনি। তো নেক্সট ডে যখন আমাকে এই ঘটনাটা বলছে, তো আমার আব্বু তখন ওই গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করছে কি এরকম কি কিছু আছে নাকি। তো গ্রামের লোকরা বলে কি হ্যাঁ, এখানে তারাও ওই মহিলাকে দেখছে, অনেকজন দেখছে, আর যে এরিয়াতে আমরা যে এরিয়াতে আমাদের কিচেনটা কনস্ট্রাক্ট করছি ওই এরিয়াতে তারা বেশিরভাগই ওই মহিলাকে দেখতো। আর সেই মহিলাকে ডিসক্রাইব করছে কি সে সাদা শাড়ি পরা ছিল, আর সে অনেক বুড়ো, তার ফেস ফুল রিঙ্কল, আর কি তার ফেস দেখা যায় না, বাট অনেকজন যারা দেখছে তারা বলছে কি সে অনেক বুড়ো, তো ভয়েসটা অনেক ভারী, বুড়ো মানুষদের মতো। তো তারপর অনেকজনের সাথে এইসব ঘটনা ঘটেছে সেই মহিলাটা নিয়ে। তো তার নাম তারা রাখছে সাদা বই। তো আপনার যদি কেউ যান ওখানে, তো আপনার যদি জিজ্ঞেস করেন সাদা বই স্টোরি, আপনি অনেক স্টোরি শুনতে পারবেন। তো এই ছিল আমার ঘটনা। আই হোপ আপনাদের সবাদের কাছে আমার ঘটনাটা ভালো লাগছে, আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আরো আমার ইন্টারেস্টিং স্টোরিজ গুলো না, এটা প্রায় 2 থেকে 2.5 বছর আগের ঘটনা, আমার বিয়ের আগের ঘটনা। আমার দেশ রাজশাহীতে আমার বাসায় ঘটেছে এবং ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা। আচ্ছা, রাজশাহীর কোন এলাকায় বলবেন নাকি? রাজশাহীর কোন এলাকা না, ঠিক আমার মানে মেইন পয়েন্টই আমার বাসা, রাজশাহী মেডিকেল কলেজ যেটা Okay, তার পাশেই okay, আমার বাসা। okay. শুরু করুন আপনার ঘটনা, আমরা শুনি আপনার ঘটনাটা। ঘটনাটা ঘটে প্রায় 2-2.5 বছর আগে আমার নিজের বেডরুমে। আমি ঘুমাচ্ছিলাম, রাত 3:30 বাজে তখন। আমি বেশ কিছুদিন থেকে নোটিস করি যে ঠিক শীতের সময় একটা কালো বেড়াল আমার রুমে আসে, এবং সেটা বোঝার আগে আমি বেশ কয়েকদিন নোটিস করি যে রুমে রাতের দিকে একটা শব্দ হয়, ঠিক একটা বিড়াল এসে কোনো কিছুর উপরে বসলে বা কোনো কিছুর উপরে হাঁটাহাঁটি করলে ঠিক যেরকম একটা শব্দ হয় এমন শব্দ। বাট আমি সেটা প্রথমে কিছুদিন বুঝতে না পেরে একটু ভয় পাচ্ছিলাম। তো একদিন হঠাৎ আমি খেয়াল করি একটা কালো বিড়াল আমার রুমে এরকম আসে, এবং বিড়ালটা এসে ঠিক একটা নাটকীয় ভাব তার মধ্যে থাকে। এমনি বিড়ালটার মধ্যে এমন মানে এমন কিছু মনে হয়নি যে বিড়ালটা একটু অস্বাভাবিক বা এরকম কিছু, কিন্তু বিড়ালটার মধ্যে যে নাটকীয় ভাবটা ছিল, যখন বিড়ালটাকে একটা কালো বিড়াল আমার রুমে থাকছে আমি একটু ভয় পাই। এই জন্য বিড়ালটাকে আমি বেশ কিছুদিন চেষ্টা করেছি যে ওকে আমি তাড়িয়ে দিই বা বিড়ালটা যেন আমার রুমে না থাকতে পারে, কিন্তু বিড়ালটা ঠিক এমন একটা আচরণ করে মনে হচ্ছে সেটা আমার পোষা বিড়াল, এবং আমি যেন তাকে রুম থেকে বের করে না দিই সেটা একটা নাটকীয় চেষ্টা, যে আমাকে মানে ওর ভাষায় মনে হচ্ছে আমাকে বলার চেষ্টা করে যে প্লিজ আমাকে শীতের রাতে আমাকে রুম থেকে বের করে দিও না। তা আমি এটার জন্য আর পরে আর তেমন কিছুই করিনি, যে ঠিক আছে ও যখন প্রতিদিন রাতে এসে আমার রুমে এভাবে থাকি, থাক, সমস্যা নেই। তো একদিন এরকম রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আর আমার বাবা প্রায় রাতেই এরকম করেন, উনি অনেক রাত পর্যন্ত নামাজ পড়েন, দোয়া দুরুদ পড়েন, এবং ঠিক রাতে উনি ঘুমাবার আগে সবাইকে একবার চেক করেন যে আমরা সবাই ঠিকমতো ঠিকঠাক ঘুমাচ্ছি আছেন কিনা। কিনা। হ্যাঁ, আমার দাদিকে চেক করেন, আমি ঘুমোচ্ছি কিনা আলাদা রুমে সেটা চেক করেন। তো এমনই এক রাতে এরকম হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার মাথার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে বা একটা কালো একটা আভা। তো আমি ভাবলাম যে হয়তো আব্বু এসেছেন আমাকে চেক করার জন্য যে আমি ঘুমোচ্ছি কিনা ঠিক মতো। আমি বেশ কয়েকবার বললাম, আব্বু, আব্বু এসেছো? কোনো সাড়া পেলাম না। বেশ কিছুক্ষণ পর আবার আমি ভাবছি যে হয়তো ঘুমের মধ্যে আমি কোনো স্বপ্নও দেখছি। আবার একটু যখন হলো তখন আমি আবার বললাম যে আব্বু তুমি এসেছো? তাতেও যখন কোনো সাড়া পেলাম না, এবং স্টিল সেটা আমার পেছনে ওইভাবেই দাঁড়িয়ে আছে। আমি তখন বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। উঠার পরে ঠিক মশারির ভেতর থেকে বাইরের দিকে একটা মুখের আদলের উপর হাত দিলে যেরকম একটা অনুভূতি হয়, ঠিক তেমনই একটা অনুভূতি আমি পুরোপুরি বুঝতে পারলাম যে হ্যাঁ, একটা মুখের আদর, সেটা কালো রঙের একটা মুখের আদর। আমি তারপরেও মুখে হাত দিয়ে আমি জিজ্ঞেস করলাম, আব্বু, আব্বু তুমি এসেছো? দেখলাম তখনও কোনো সাড়া নেই।
এবং তখন আমি খুবই ভয় পেয়েছি যে আব্বু থাকলে তো অবশ্যই উনি বলতেন যে হ্যাঁ মা আমি এসেছি, তুমি ভয় পেও না বা এরকম কিছু একটা, তো উনি ওনার মতো করে বলতেন। এবং সেটা বোঝার পরে আমি বুঝলাম যে এটা আব্বু না। আমি ঠিক মানে এক লাফে আমার বিছানা থেকে উঠে বসলাম, উঠে তাৎক্ষণিক দৌড় দিয়ে আমার আব্বু আম্মুর রুমে গেলাম। আব্বু আম্মুকে বললাম, ওনারা সাথে সাথেই আমার রুমে আসলেন, লাইট অন করলেন। ততক্ষণে আমার রুমে তখন কিছুই ছিল না। আর যেহেতু বিড়ালটা আমার রুমে আসতো, আব্বুর ভাষণ হচ্ছে যে হয়তো বিড়ালটাই তোমার খাটের মাথার উপরে উঠে বসেছিল, তুমি হয়তো ঘুমের মধ্যে বুঝতে পারোনি। বাট আমার মনে হয় যেটা আসলে আমার কোনো হ্যালুসিনেশন না, এটা আসলেই একটা অন্য কিছু ছিল বা হতে পারে মানে অবাস্তব কারণ কিছু ছিল। মানে পুরো জিনিসটা তো আপনি অনুভব করেছেন, হ্যাঁ, পুরো জিনিসটার সেটাই। যে মানে যে যেটা আপনি এক্সপেরিয়েন্স করেছেন, জি আপনি হাত দিয়ে যখন বুঝতে পেরেছেন, আপনি বলছিলেন আমাকে অফ এয়ার যেটা সলিড জি। ছিল, রাইট? হ্যাঁ, এটা সলিড ছিল এবং একদম। বিড়ালের মুখে হাত দিলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, লোমশো টাইপের লোমশ একটা ভাব হতো। রাইট, সেরকম কোনো কিছু ছিল না, না এটা একদম সলিড এবং একটা ফেসে হাত দিলে, যেরকম একটা লাগে। কাপড়ের উপর দিয়ে একটা ফেসের উপর হাত দিলে যেরকম একটা আপস এন্ড ডাউন থাকে, হুম, হুম। নাকটা একটু উঁচু বা চোখের দিকটা একটু একটা হ্যাঁ, আপনি ফেসে ফাইন হাত আর্টসের দিলে তো স্টুডেন্ট, তো আপনি আরো ভালো বুঝবেন মানে জি। রাইট। সো এটাই ছিল ঘটনা। জি। ওকে।